আচ্ছা, আপনার মনে হয় বুদ্ধদেব বাবু তো বিভিন্ন দেশে গেছেন, আপনিও গেছেন, আপনাকে কোনো স্মৃতি বা ছোট্ট কিছু উপহার এরকম কিছু করেছেন কোনোদিন? শুনুন, বুদ্ধদেব বাবু 82 সালে সমুদ্র যুদ্ধের সাথে চীনে গেলেন। ৭৭ নির্বাচনে জ্যোতি বোস মুখ্যমন্ত্রী হওয়ার পর, পার্থদেব শম্ভু ঘোষ শিক্ষামন্ত্রী, উচ্চ শিক্ষামন্ত্রী হওয়ার পর, বুদ্ধদেব মুখোপাধ্যায় তথ্যমন্ত্রী হওয়ার পর আপনি এক লাফে অষ্টম, দশম, দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবিমিশ্র। এটা যত থাকবে তাহলে দেশি বিদেশি সমস্ত কাহিনী ছাত্ররা দেখলো যে এই সরকারকে পতন ঘটাতে হবে। তার জন্য ওই যে 2000 সালের 27শে জুলাই ওই যেই সুৎখোর মহাজন জমিদার জোরদার তারা বিচ্ছিন্ন হয়ে গেছিল, তারা কিন্তু লেজেল বাহিনী গিয়ে আক্রমণ করছিল, আক্রমণের প্রতিহত হয়েছে, প্রতিহতে দুই পক্ষের লোক মারা গেছে। তারপরে ওখানে ডেভিড ম্যালফোর্ড তখন আমেরিকান রাষ্ট্রদূত ছিল, ও 27শে জুলাইয়ের পর ওখানে চলে গেল। তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের জন্য আমি জঙ্গল জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, 1027 একর জমিতে হয়েছে, এটা 900 একর জমিতে আটকে দিল, 1027 একর। তখন সুনীতি চট্টরাজ ওখানকার লিডার ছিল, উনি বলেছিলেন আমার হাতের তালুতে চুল গজাবে যদি এখানে বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র, সেগুলো অন্তত চণ্ডীগড়ে করতে দেয়, পাঞ্জাবে করতে দেয়। এটা করে বিদ্রোহ করে যদি ওষুধ তখন নির্মূল ওষুধ শিল্পমন্ত্রী স্টার্ট করলেন। যখন হলো ইলেকট্রনিক্স হলো, তখন এপিজে আবুল কালাম এলেন, তিনি এসে দেখে বললেন এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের চেয়েও দ্রুত গতিতে এখানে ইলেকট্রনিক্স প্রকল্পের কাজে করছে। অরুণ জেটলি খেলা দেখতে এসেছিলেন, আমার সাথে দেখা করি, বাবা কিভাবে করেছো তোমরা, তারা কিন্তু চমকে যেতেন। সুন্দরলাল পাত্র এসে জ্যোতিবাবুর কাছে জানতে চাইছেন কি করে করলেন। জ্যোতিবাবু বললেন যে আপনার নাম তো আছে সুন্দরলাল, আপনার বাইরে বিজেপি স্লোগান দিচ্ছে লাল হটাও বাংলা বাঁচাও, তো আপনি কি লালটা চলে হয়? এইসব ছাড়েন, এইসব কথা বাজে কথা হয়, লাল কৃষ্ণ আদবানি তো লাল আছে, তো কি করা যায়? কিন্তু এইসব কথা তো হয়েছে। এইসব কথার মধ্যে থেকে এই যে বললেন যে বিদেশিরা কিভাবে এলো, কেন কাহিনী স্বার্থবাদীরা বলছি, টাটা, বিড়লা, ডালমিয়া, সিংহানিয়া, জুমজুমরা, তুমতুমওয়ালা, এসব তারা থাকবে শিক্ষক। আমার এটা রিপাবলিক অফ বাংলা নয়, এটা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য। ভারতবর্ষের সংবিধানের মধ্য দিয়ে বামফ্রন্ট আসলেই সংবিধান পাল্টায় না, ভারতবর্ষ সংবিধান পাল্টায় দেশে, পার্লামেন্টে, সংবিধান রাজ্যে পাল্টায় না। ফলে স্বাভাবিকভাবে এই সংবিধানের আওতার মধ্যে থেকে জ্যোতি বসু কাজ করেছেন, এই সংবিধানের 8541 দিন, বুদ্ধদেব ভট্টাচার্য কাজ করেছেন 10.5 বছর। এই কথাগুলি একটু মাথার মধ্যে রাখলে উনি 4000 আর উনি 8000, 541 দিন, উনি 4000 বেশি দিন। স্বাভাবিকভাবেই এই কথাগুলি একটু মাথায় রাখলে দেখবেন কত কিছু পাবে, অনেক কিছু সমাধান হবে। এইখানে বুদ্ধদেব ভট্টাচার্য যে যে পদ্ধতি নিয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্ন ভঙ্গ হওয়া মানে বাংলার চাকরি প্রার্থীদের, বেকার যুবদের, বাংলার শিল্প উন্নতি, উন্নয়ন, কৃষিভিত্তিক শিল্প ভবিষ্যৎ, এই স্লোগান ব্যর্থ হওয়া, এই স্লোগান আটকে যাওয়া মানে হচ্ছে একটা অগ্রগতি। এই যে অগ্রগতির যে ধারাটাকে উনি বলেছিলেন, পা থাকবে মাটিতে, মাথা থাকবে আকাশে। মাটিতে পা ছিল বলে এই প্রকল্প নিয়েছিলেন। মাটির মানুষের সুকান্ত পরিবার, মাটির কাছাকাছি কবি সুখী, মাটির কাছাকাছি, আমি ওই মাটির কাছাকাছি, তো রবীন্দ্রনাথ বলেছিলেন মাটির কাছাকাছি কবি। এই মাটির থেকে এই মানুষগুলিকে মর্যাদা দেওয়ার জন্য, তার কর্মক্ষমতাকে কাজে লাগাবার জন্য তিনি এই উদ্যোগ নিয়েছিলেন। উদ্যোগ যারা ব্যর্থ করেছেন তারা অবশ্যই, তিনি আক্ষেপ নিয়ে গেছেন। তার এই 2011 সালের পর থেকে তার যে তিনি যতদিন বেঁচে ছিলেন, যতদিন কার্যকরী ভাবনা, চিন্তা, তার মেধা, তার বৌদ্ধিক সভ্যতা চলতে পেরেছে, ততদিন তার তিনি যন্ত্রণায় ছটফট করেছেন। একটা উদ্যোগ নিয়েছিলাম, মুখের গাছ কেড়ে নিল। হ্যাঁ, এই যন্ত্রণা থেকেই বলে হারার পর তিনি খানিকটা ঘরে বন্দি করে ফেলেছিলেন। এই বন্দি, স্বাস্থ্য এটা একটা কারণ, স্বাস্থ্য একটা কারণ। সিওপিডি এমন রোগ তাকে, সেটা তো আরো পরের দিকে না, সিওপিডি আর তার আগে চোখে কিউবাই গিয়ে অনেকটা করেছিলেন, তারপর পারলেন না, সে পর্যন্ত তিনি পড়তেও পারতেন না, শুধু কানে শুনে তার যে মেধা শক্তি, তার এই চিন্তা, এগুলিকে ব্যবহার করছেন। শেষ পর্যন্ত যেটা বিবৃতি দিয়েছিলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে গত লোকসভা নির্বাচনে, এটাও দেখার ব্যাপার। একবার ব্রিগেডে গেছেন, গাড়িতেই বসেছিলেন, ওখান থেকে বিবৃতি দিয়েছিলেন।
তখন প্রত্যেকটি তখন, কারণ ওনার চিন্তা শক্তি সেটা সবসময় ক্রিয়াশীল ছিল। কিন্তু ওই দ্রব্য করছিলেন আর লেনিনের যুদ্ধ, যে ওই চিন্তা দিদের বন্ধ হয়ে গেল চিন্তা করা। আমি একজন নিশ্চয়ই স্বপ্ন ভঙ্গ, স্বপ্নটা এত জোরেই দেখেছিলেন যে 11 সালে হারার পর ক্লিয়ার নিষ্কালিত কিছুদিন 2 বছর তো বেরোলেন। এটা একটা কমিউনিস্ট পার্টির নেতার পক্ষে কি একটু মাইনাস না? এইরকমটা বলতে পারবেন তো, কথাটা বলে তো গতিটা বলতে চলতে থাকছে না, কখনো স্রোতের গতিটা যেভাবে হয় না, কখনো গিয়ে একটু থমকে না, কখনো হচ্ছে গতি হোঁচট খায়, ভেঙে যায়, বাঁধ ভেঙে যায়, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ঠিক বাঁধ ভেঙে দাও কথাটা করতে গেলে। বাঁধ যদি সরল গতিতে, সরল সহজ গতিতেই চলে, সবলীভাবে চলে, তাহলে তার ভেঙে দেওয়ার কথা আছে না। এই যে এখন ডিবিটিতে জল ছাড়লো কি ছাড়লো না, বেশি ছাড়লো কি ছাড়লো না, কম ছাড়লো কি ছাড়লো না, এটা যদি সরল গতিতে, সহজ গতিতে, স্বাভাবিক গতিতে চলতো, তাহলে এই প্রশ্নটা আসতো না, জল ছাড়া কেন প্রয়োজন হয়, এই প্রশ্নটা এখানে বুঝতে পারে। বুদ্ধদেব ভট্টাচার্য কাজ করেছে, চলতে 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 অনেকটা এগিয়ে গেছে, কিন্তু এটা বুঝেন যে সিঙ্গুরের কাজটা কতটা 90% কমপ্লিট হয়েছে। বেশিরভাগ মানুষ তারা জমি দিয়েছিল, টাকা নিয়ে নিয়েছিল, কিছু কতিপয় লোককে নিয়ে অপপ্রচার করে এখন হচ্ছে। নন্দীগ্রামে কি হলো, এখন এগুলি বেরোচ্ছে। এখন মমতা ব্যানার্জি যখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়লো, তখন বললো যে 2007 সালে 14ই জানুয়ারি যা হয়েছে সেগুলি সিপিএম করেনি, করেছে অধিকারী পরিবার। আবার অধিকারী, শিশির অধিকারী বলেছে আমি যা করেছি সব মমতা ব্যানার্জির নির্দেশ। এইগুলি আস্তে আস্তে প্রকাশ হচ্ছে। তারপরে যখন এই মাওবাদীরা যুক্ত হলো, তাদের গুলিও প্রকাশ হয়ে যাচ্ছে। কোথা থেকে এলো, এই যে পূর্ণেন্দু ছিল, পূর্ণেন্দু ভট্টাচার্য শাহপুর স্কুলের ছাত্র, ভট্টাচার্য দেবাশিস ভট্টাচার্যের ছাত্র, সে হয়ে গেল পূর্ণেন্দু বোস, এদের নিয়ে কাজ করলো। তোলা সেন প্রত্যেকে এলো, এগুলি বুঝতে হবে তো কোন পার্টি সে করতো, এগুলি বুঝেন। এই যে অতি বাম অতি ডান এক জায়গায় মিললো, এই যে বললাম আমরা রামধনুর জোর, কি করে হলো, কি করে উনি যখন অনশন করছিলেন ব্যানারে, তখন রাজনাথ সিং কি করতে এসেছিল, কিন্তু কথা বুঝতে হবে তো, করে আসে না কেন, এখন আবার দাঁড়ায় না কেন, মেধা পাটকারকে কি করে এসেছিল, এখন মেধা পাটকার একজন মহিলা, এখন পর্যন্ত তো এসে দাঁড়ায়নি যে আর্জি করে। কথাগুলি বুঝতে হবে যে এইগুলি কারা পাঠায়, কখন পাঠায়, কোন ইস্যুতে পাঠায়, বেশিরভাগ মানুষের স্বার্থে পাঠায় না বেশিরভাগ মানুষের বিরুদ্ধে, এগুলি বুঝতে হবে। কিন্তু এরা তো সমাজের সমাজকর্মী, আর সমাজকর্মী সবাই সমাজকর্মী, সমাজকর্মী গান্ধীজি বলতেন যে সমাজকর্মী তো সবাই, কিন্তু সমাজকর্মী আমার তখন স্বাধীনতার সময় প্রশ্ন হচ্ছিল ব্রিটিশের পক্ষে না ব্রিটিশের বিরুদ্ধে। এই যে যেমন এখন বাংলাদেশের যে লড়াইটা হলো, যারা মুক্ত করলো তারা হচ্ছে এখন আসেন, আর যারা পাকিস্তানের দালালি করলো, আমেরিকার দালালি করলো, ভারতের বিরোধিতা করলো, তারা হচ্ছেন এখন বিচারক। উনি পায়জামা বানিয়ে পড়তেন, ধুতি প্যান্ট শার্ট। এবার উনি ক্ষমতাযুক্ত আমার জীবনে দান করে আমায় বললো তোমার দাদা তো যাচ্ছে চীনে, তা আমাকে কি আসামি বানাবে? আমি বলি কেন? পুরো পুরো পায়জামা পাঞ্জাবি আর ধুতি পাঞ্জাবি নিয়ে যাবে এই ঠান্ডার মধ্যে, তারপরে ওখানে গিয়ে কিছু হবে, তারপরে তোমরা আমাকে আসামি বানাবে। আমি কি করতে হবে তখন আমি বুঝে নিয়েছি, কি করতে হলে প্যান্ট শার্ট নিয়ে যেতে হবে। কিন্তু রাজি হচ্ছে না, বলে আমি বলছি তুই যাও, 2 দিনের মধ্যে ওর জন্য প্যান্ট শার্ট কোট তৈরি করার ব্যবস্থা করতে দেখেছি। শোনেন না, প্যান্ট শার্ট কোট। এবার উনি তো যদি ক্ষমতা বললেন, তিনি বেরোলেন, বেরিয়ে বললেন আমি যাবো না, আপনি যান, আপনি আমার মাপটা নিয়ে যান, ওটাকে নিয়ে আপনি বানিয়ে দেন। আমি গেছি আমাদের ময়দান মার্কেটে, মনাদা বলে একজন ছেলে জলিস টুলস করেছি, সে টেলারিংয়ে আমি গিয়ে মাপ দিয়ে দিয়ে এসেছি। কোটের মাপ তো দিতে পারছি না, তখন কতদিন চলে যাবে, আমরা প্যান্ট বানালাম, জামা বানালাম, তখন আমায় বললো যে প্যান্টের ট্রায়াল না দিলে একটু অসুবিধা হয়, বিশেষ করে এই কুড়িতে। আমি বললাম ভাবলাম কিছু করেন নেই, উনি জেদ ধরেছে আপনার প্যান্ট বানিয়ে দিন দুটো, তো দেখা যাবে। জামা বানিয়ে দিলেন, হয়ে গেলাম। এবার ক্ষমতা এয়ারপোর্টে গেলাম, এয়ারপোর্টে গিয়ে ক্ষমতা তখন বললো আরে ও তো প্যান্ট শার্ট করে এসছে, এই বুধু মিয়া বচ্চার তিনিও গেলেন, সবাই সিওর করতে গেছে, তারপরে অনিন্দা গেছে, সবাই তখন বললেন এই তুমি বসো তো, বসেছি এই জায়গাটা ফুল উঠেছে,
হ্যাঁ তখন বলছে দেখো আমি বলি কি করবো আমার তো যাই রবি কি হলো তুমি ভালো করে আমি বললাম যে ট্রায়াল দেন তারপরে বললো যে কোর্টটা কোর্টটা তিনি বানাতে দেন আমি একটা 78 সালে কোর্ট বানিয়েছিলাম দার্জিলিংয়ে বলে যে এই কোর্টটা আমার হয়ে যাবে হচ্ছে এক যাওয়ার পথে হচ্ছে উনি আমার কোর্ট আর ওখান থেকে পেনশন বাড়িয়ে কোর্ট দিয়ে গেলেন উনি ফিরে এলেন প্রমুখ মারা গেলেন বডি নিয়ে উনি এসে আমাকে দেখবেন আমি যুবশক্তিতে চেপে দিয়েছি উনি প্রমোদদা তখন কিনেছিলেন একটা ছিল স্টেপলার ওখানকার চিনে আমাদের দিয়েছে হ্যাঁ যেটা প্রমোদদা আমার দিনের পর আজ পাইনি প্রমোদা চিকিৎসা মৃত্যুর পর তখন আমার আর এইসব ভাবার সুযোগ ছিল চিকিৎসার সময় হ্যাঁ একসাথে নিয়ে উনি গেছিল এটা কি প্রথমবার ওনার প্রথমবার পরে অনেক কমদাসু তো ওইটাই তো ওনার কমদাসু তো অনেক গেছেন কোরিয়ায় গেছেন অনেক জায়গায় গেছেন রোমানিয়া গেছেন এটাই কিন্তু শেষ এটাই শেষ অসুস্থতা চিকিৎসা চীনে গিয়ে তারপর উনি আক্রান্ত হয়ে গেলেন তার বাচ্চাদের চিনেই মৃত্যু হলো নভেম্বর তারপরে উনি এসে এখানে কি হয়ে পড়লেন অসুস্থ হয়ে পড়লেন ওনার চিকিৎসা যাচ্ছিলেন চিকিৎসার জন্য এমনি দেখতেও আবার চিকিৎসাও করা হলো তারপরে ওখানে অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের বাসন্তনে এলাকার পরিপূর্ণ ব্যাপার তিনিও দেখলেন তারপর ওখানকার পার্টি সরকার সবাই চেষ্টা করলো বাঁচাতে পারল তারপর ওনার পরে এখানে এলো আমরা 7ই ডিসেম্বর ব্রিগেড প্যারেগ্রাউন্ডে আমাদের করতে সহযোগ করেছি এটা হয়তো বিরল ঘটনা ব্রিগেড প্যারেগ্রাউন্ডে স্মরণস্বরূপ সেখানে আবার সব দল এসেছিল প্রিয়রঞ্জন দাস মুন্সিও বক্তৃতা দিয়েছিল ঐতিহাসিক বক্তৃতা সেখানে গোপাল দাস নাথ আনন্দবাবু সবাই ওখানে উপস্থিত ছিলেন প্রফুল্ল সেন কর্তা ছিলেন এই যে চীনে যাওয়া আর বুদ্ধদেব ভট্টাচার্য তারপরে কিউবা গেছেন ভিয়েতনামে গেছেন অনেক জায়গায় গেছেন অনেক দেশে গেছেন ভ্রমণ করেছেন কিন্তু ওনার এই যে বিভিন্ন জায়গায় যাওয়া একদিকে সেখানকার ওনার যে আগ্রহ জানবানা ওখানকার অর্থনীতি কীভাবে পরিচয় ওখানকার সংস্কৃতি ওখানকার মানুষের মধ্যে বোঝাপড়া কীভাবে হচ্ছে এই জনবিন্যাস তার পরিবর্তন করতে সেগুলিকে কীভাবে মোকাবিলা করছে এই আগ্রহ ক্রমশই হচ্ছে সবসময় হচ্ছে ওনার একটা যে বৌদ্ধিক ভাবনা না সেটা যেমন উনি বিনিময় করেছেন উনি আবার আহরণ করেছেন এটা যেখানে গেছে সেটা চীন বলুন কোরিয়া বলুন কিউবা বলুন ভিয়েতনাম বলুন যেখানে গেছে সেটা আবার ইন্দোনেশিয়াও যেখানে করে এখানে এইসব এখানে রাজ্যে শিল্প আনবার জন্য বিদেশে গেছে সেগুলি নিয়েও কথা হয়েছে কিন্তু আলটিমেটলি ওনার স্বপ্ন ছিল একদিকে এই রাজ্যের যুবদের তাদের স্বপ্ন পূরণ তাদেরকে প্রত্যয়ী করা তাদেরকে গড়ার কাজে সৃষ্টির কাজে ব্যবহার করে তারা যেন তাদের শ্রমশক্তিকে কর্মক্ষমতাকে সৃষ্টির কাজে পরিবার পরিচালনা দেশে রাজ্যের উন্নয়নের কাজে ব্যবহার করতে পারে সেটা ছিল তার সেগুলি তিনি সবসময় করে থাকেন কিন্তু আমি আপনার সাথে অনেকবার প্রায় পারিবারিক 86 সালে উনি যখন বিধায়ক নন তখন আমাকে নিয়ে আমার স্ত্রী আর আমার কন্যা তখন ছোট 83 সালে জন্ম স্বাভাবিক 3 বছরে আর ওনার কন্যা আমার 5 বছরে তাদের নিয়ে এই সন্তানকে নিয়ে আর বুদ্ধদা মীরাবন্দি সন্তান আর আমার স্ত্রী রীনা আর আমার সন্তান বৃদ্ধি ওকে নিয়ে আমরা গেছিলাম দীঘা এখানে গিয়ে দেখেছিলাম আরেকটা ব্যক্তিগত দেখলাম আবার আপনি যখন দিদি বলেন এরকম বুদ্ধদেব ভট্টাচার্য অনেক জিনিস ভালো মনে করেন খাওয়ার দিক থেকে উনি সব খাবেন কিন্তু কিছু আইটেম ওনার খুব পছন্দ ছিল সেগুলি খাবেন এবং মাছের মধ্যে ইলিশ মাছ তার পছন্দ তার জন্য আমরা আবার ব্যবহার করতাম একবার মনে আছে আমি আর বরেন বোস আমরা একটা কাউন্সিল মিটিং করেছিলাম বরিশালে উনি বলতেন যুব ছেড়ে দিয়েছি আমি চলতে যাবো না আমি বললাম আপনাদের যেতে হবে না আমি যাবো না বরেনকে বললো বরেন বলে যাবো না আর বলে আমি বললাম দাদা আমি দেখছি জায়গা করতে হবে
দেখেন কি যায় ওখানে খুব ইলিশ মাছ পাওয়া যায়, পাওয়া যায় বলে খালি পেলে খাওয়ালেই হবে না, আপনারা খাওয়াবো তার আগে আপনার সাথে আবার ভাষা শুরু দিয়েও দেবো, বাড়িতে নিয়ে আসতে পারবো। ওই এই ইলিশ মাছ এই যে বলুন লাস্ট পয়লা মাছ ওনার জন্মদিন, এই 2024 পয়লা মাছ বিশেষ জন্মদিন, 81তম জন্মদিন। এই জন্মদিনে আমি ফোন করলাম, ফোন বললো আমার তো দুটোই ব্যাপার আছে, হ্যাঁ আমি দিয়ে গেলাম, দেখলাম যে ইলিশ মাছ পাওয়া যাবে না, ইলিশ মাছ আরেকটা ভালোবাসতেন ওনার স্ত্রী ভালোবাসতেন কিছু, আর উনি ভালোবাসতেন কাঁঠালের বিচি। আচ্ছা, কাঁঠাল আমার বাড়িতে আছে, আমি কাঁঠাল দিলে বললো কাঁঠালটাই দেবেন, কিন্তু আমি চিনা আমি বলি কাঁঠাল দিলে শুধু বিচিটা দিয়ে বলে না ওরা দিলে হবে, সেখান থেকে যাতে বিচি বের করে সেই বিচি রান্না করে আমি এটা এই লাস্ট পয়লা মাছ কাঁঠালের বিচি, কাঁঠাল ইলিশ মাছ দিয়েছি। এরপর তিনি এইচএসকেএমের 12.5-তে ভর্তি ছিলেন, 12.5 বলে একটা কেবিন আছে, 13 না বলে 12.5 বলে দেখবেন আর উদ্যানে 12.5 ওই ওখানে তিনি চুপচাপ আছেন, খেতে খেতে এরকম হয়ে গেছেন বলে রবীন্দ্র আপনি গেছে আমাকে বললেন কি হচ্ছে কে কে হয়ে যাচ্ছে, আমরা দাঁড়ান আমি বাড়ি থেকে বাড়িতে এসেছি ডাক্তার করে দিয়ে গেছি, ও ডাক্তার দেখে দেখে বললো না এটা খাওয়া যাবে, আপনি কোন হচ্ছে যে ওনার খাওয়ার কিন্তু কিছু তেলে ভাজা আমাদের বলতো পেট্রোল, আমরা মুড়ি বাতাসাটা খেতাম, আমাদের যুব অফিসে মুড়ি বাতাসা ছিল, আমি অমিতাভ ঘোষ আমরা কয়েকজন করতাম, আমাদের ছিল মুড়ি নিয়ে বাতাসা দিত, আগে অভিযোগ মুড়ি বাতাসা উনি এসে বলে সব পেট্রোলটা দিতে হবে না, তেলে ভাজা নিয়ে আসবো, তেলে ভাজা কোথা থেকে আনতে হবে বিজয় বস্তির থেকে, ওখান থেকে আমরা আগে ওখানে অফিস মেট্রোতে, আর তারপরে দেশি বস্ত্রটা অফিস এই যেমন দিনের সুন্দর ভবন ওখান থেকে নিয়ে আমি সব তেল ভাজা উনি খাবো, তেলে ভাজা খাওয়া এইগুলি কথা, কফি একটা চা কফির মধ্যে একটা ওনার কতগুলি রুচি ছিল সেটার ভর্তি, এইগুলি তো অনেক ধরনের ঘটনার আমরা সাক্ষী, যেটা বুদ্ধদেব বলছেন ওখানেও ক্রিয়েশন ছিল একটা, ওখানে একটা সৃষ্টিশীল কেন একটা নতুন অজানাকে জানা অজানা জানা। আপনি অদ্ভুত, একবার আমরা বোলপুরে মিটিং করলে, বোলপুর থেকে মিটিং করে বলে চলুন ঘুরে আসি, বলে কোথায় যাবো, বলে যে আমি শিলিগুড়িতে যাই, তো বজরদা তখন বেঁচে কয়েকদিন আগে মারা গেলেন, সবাই ছিলেন শীতপুর আমাদের বীরভূমে, উনি বেঁচে বলে চল হয়ে গেছি, যেতে যেতে রাস্তা দিয়ে যাচ্ছে আমি সাইফুদ্দিন চৌধুরী বুদ্ধদেব বলছে, উনি শুধু খালি সব গাছের নাম অদ্ভুত, শহরে বাস করেছেন আপনি গ্রামের সমস্ত গাছের নাম, আমিও গাড়ি থেকে এসেছি কিন্তু আমি অনেকগুলো ভুলে যাই, কিন্তু উনি আপনার দেখেই বলে এই গাছ এটা ওই গাছ ওই গাছ এই গাছ, এটা অস্বাদ মানে যে জ্ঞানটা না, সৃষ্টিশীল মনোভাবটা না, আর সবসময় জানার আগ্রহটা না এমন জায়গায় গেছিল, উনি যে কাজে মনে করবেন সেখানে, আবার তিনি বলেন আবার আপনি হাতে ময়লা কথা, আর আমি এটা গিয়ে শ্যামল চক্রবর্তীর মৃত্যুর পরে আমি শ্যামল চক্রবর্তীর সম্পর্কে লিখেছিলাম যে বর্ণময় শ্যামলরা, তাতে আমি এটা ব্যবহার করেছিলাম 73 সালে প্রধার সময় বুদ্ধদেব বচ্চন যুব ফেডারেশন লিডার আর শ্যামল চক্রবর্তী ছাত্র ফেডারেশন লিডার, উত্তরবঙ্গে যাচ্ছে, উনি আমায় গল্পটা করেছিলেন ফার্স্ট ক্লাসে আসছে, এখন ফার্স্ট ক্লাসে আমি ওনার কতদিন এনে আসছি, আমায় বলে আজকে আমি ফার্স্ট ক্লাসে যাচ্ছি, কত আরামে যাচ্ছি, আর ভালো আজ থেকে 5-6 বছর আগে আমি জলপাইগুড়ি এসেছিলাম, শ্যামল চক্রবর্তী দেখলে সে আর অসাধারণ ব্যাপার, দেখলে এখনো দুঃখ হয়, দেখি ওই গাড়ি থেকে নামলাম, সেকেন্ড ক্লাস কোনো রিজার্ভেশন নেই, কোনো রকমের নামলাম, নেমে উঠলাম বাসে, একের জায়গায় যাচ্ছি, খাওয়া দাওয়ার অসুবিধা চেষ্টা করছে কমপ্লিটরা, বলে আসার পথে যেদিন চলে আসবো মিটিং করে, সেদিন আমরা ফুলবাড়ি বলে একটা জায়গা আছে, পান্তুয়া বলে পান্তুয়া দোকানে ঢুকলাম, তো শ্যামল মিষ্টি ভালোবাসি, আমি মিষ্টি ভালোবাসি না, আমি তেলে ভাজা ভালোবাসি,
আমি কে বললাম নিমকি দাও, আমি ওকে বললো পান্ত আরো। এবার দিয়ে দুজনের ভালো লাগলো, নিমকি আমার ভালো লাগলো, পান্ত ভালো লাগলো। সেগুলো বেশি খেতে চাইলো, দিন পকেটে করে বলে মুখের গাছ কেড়ে দিচ্ছি, পয়সা নেই। সেদিন থেকে একবার দিল প্লেটে, আবার নিয়ে চলে গেল। আর এখন আমরা মন্ত্রী, আমরা যা খেতে চাই অনেক খেতে দেয়, আমরা খেতে পারি না। এখন খেতে চাই, খেতে পাই না। এখন আজকে ভাত ক্লাসে যাচ্ছি, তখন রিজার্ভেশন নেই বলে আমাদের লিডার আমাদেরকে তুলে দিল, বলে হ্যাঁ রিজার্ভেশন পেয়ে যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি। তারপরে এনজিপিতে তুলে দিল, রিজার্ভেশন কোথায়, বলে পরে স্টেশনের টিকিট বলতে বলতে মালদা পর্যন্ত। তারপরে দেখলাম আর রিজার্ভেশন নেই, টিকিট বলে বেগের মধ্যে খবরের কাগজ পেতে শিয়ালদা স্টেশনে নামবো। ওই এক সময় গেছে মানুষের যে এই সময়ের যে পরিবর্তন একে থাকে না, এইগুলি আমরা ভোগ করেছি, এই কষ্ট ভোগ করেছি। জরুরি অবস্থায় বাড়ি ছাড়া ছিলাম, ঘর ছাড়া ছিলাম, এখানে আশ্রয় নিয়েছি, ওখানে আশ্রয় নিয়েছি। আবার আমি আপনাকে আরেকটা কথা বলি, জরুরি অবস্থার সময় হুজুরের বছর তখন বিয়ে করেননি, উনি ওনার বন্ধুদের নিয়ে, ওনার তো কলকাতায় আপনার বন্ধু একটা ছিল তাদের নিয়ে উনি দেওঘরে গেছেন। এবার যুব অফিস থেকে আমাদের বলে কয়েকদিন থাকবো না, আমরা সব প্রতিদিন আমাদের যুব অফিস যেতে হতো, আমাদের আমাদের যেতে হতো। দিনের বন্ধু আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে, উনিও গেছেন অনেক জায়গায়। বুদ্ধের বলছে না আমরা বন্ধুরা যাবো, ঠিক আছে যান। এবার জায়গার আর পরে আবার আমি তখন ব্যাংকে চাকরি করতাম, আমি ব্যাংক থেকে গেছি, আমিও দেওঘরে গেছি, কিন্তু কেউ কাউকে জানি না। দেওঘরে গিয়ে যখন নেমেছি, নেমে থেকে একজন মৌসুমে মারা গেছেন। তখন দেবসঙ্গে ওই দিনে আমরা খবর, আমি নেমে দেখে শুনে আমার যা আগ্রহ রেডিও শুনি, আমি যে একজন কাউন্টারে আমরা ফেরার টিকিটটা কাটবো রেলওয়ে স্টেশনে, এবং ফেরা একটু দাঁড়িয়ে আছি, তাকে তিনজন চিনি আছে অসুবিধা করে ঢুকে যাবো। আমি বললাম আপনি কোথায় যাচ্ছি, তুমি এখানে কোথায় আসছো, জরুরি অবস্থা, সবাই গোপনে খবর চলছে। তখন উনি আমি এখানে এসেছি। আমি বলে বুদ্ধরা নিশ্চয়ই এসছে, না না তুমি কি বলছো, আমি না না এসছি, আপনি কোথায় বলুন না বলুন না, আচ্ছা আমি তো থাকবো না এখানে, আমি অন্য জায়গায় চলে যাবো এসব করিডোরে। ও বললো এনারা ভাঙা বাড়ি আছে, দেখুন ভাঙা বাড়িটার উপর যদি গিয়ে উঠতে পারো তাহলে দেখতে। আমি তো যেই বাড়িতে উঠলাম, আমি এক ব্যাংকের অফিসারের সাথে গেছিলাম, আমার ব্যাংকের, সে একটা বাড়িতে ভাড়া নিল। আমি তাকে থেকে ওই বাড়িতে আমি আশ্রয় নেওয়ার চেষ্টা করলাম, আর খুঁজে বের করা কতদিন দিয়ে ভাঙা বাড়ি দেখে পরিত্যক্ত বাড়ি থেকে ফিরে চলে এসেছি। ওরে আমার আবার যে চাপড়ু বাড়িটা করেছি, আবার দিনের বেলায় আমি সন্ধ্যাবেলা গেছিলাম, লাইট নেই, দিনের বেলায় ঘুরতে ঘুরতে তখন ওরা বেরোবে, তখন একজন ছাদের উপর একজন আমার ওনারও বড় টেস্টু ব্যবহারে উনি আমাকে চিনে ফেলেছেন। উনি হঠাৎ করে ডেকেছেন, আমি দেখতে পাইনি উপরে, ছাদের কি করে ভাঙা বাড়ির ছাদে আছে, চিড়ে উঠে আমার বুদ্ধুরা। তারপরে টেস্টুটা বলার পর দেখলাম বুদ্ধুরা কি বাবা, আমি বলে আপনি তো লুকিয়ে লুকিয়ে এসছেন, আমিও লুকিয়ে লুকিয়ে এসেছি, কিন্তু খবর পেয়ে গেছি যে আপনার এখানে আছে, না আমরা চলে যাবো। উনি টেস্টুটা শিশিরদা কল্যাণী, তারপরে ওনার বন্ধু আরো ঘনিষ্ঠ বন্ধু ছিল সোমেনদা, খোকনদা, ওই বাড়িটা দেখে না আমার আমি সব খুঁজেও গল্প করতাম। ওই জন্য আপনার খাওয়ার ট্রেনের কথা বললাম, কি কষ্ট করে একটা জরুরি অবস্থার সময় মানুষ উপরে থাকতে হবে, নিরাপত্তার প্রশ্ন আছে। আমার থাকলেন একটা ভাঙা বাড়ি, এই বাড়িতে একটা গাছের বই তৈরি করে, ওই সিঁড়ি ভাঙা পরিত্যক্ত বাড়ি, ওইটা নিজের চিলের ছাদে হারিকেনের আলোতে থেকে উনি করে দেও করে বিশ্রাম দিচ্ছি। ভাবা যায় না, অনেক কাহিনী আছে। মানে রাজনীতির ক্ষেত্রে যেমন আমি আপনাকে বললাম, কবিতা, গান, খেলাধুলা, জানেন কিনা আপনার জানি না, পঙ্কজ রায়ের ভাই অঙ্কজ রায় ওনার ক্রিকেট খেলতেন, ভালো ক্রিকেট। এই জন্য আমার একটা রেডিও শোনার অভ্যাস, খবর শোনা, ক্রিকেট দেখা। উনি হচ্ছে ক্রিকেট রাইটার্সের পাবলিশ করছেন, যে একটু দেখো ওরাই রবিকে নিয়ে এসে করতে কত। তারপরে নিজে একটা রেডিও, আমি বললাম আপনি গাড়িতেও রেডিও ফিট করা যায়, বলে হ্যাঁ তাই নাকি। তারপরে নিজে রাখতেন। তো খেলার, ক্রিকেট খেলার সাংঘাতিক ভালো
যদি খেলতেন আমাদের সাথে ইউনিভার্সিটি আমাদের খেলেছেন, নিজেও খেলেছেন। আমাদের এমএলএদের একটা টিম হয়েছিল, খেলাধুলার জগৎটা একটা ব্যাপার। ওখানে যখন যেখানে স্টেডিয়ামে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, যখন একবার ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল বাইরে তখন সম্বর্ধনা, সেখানে কুতুরাও বলেছিল যে আমি ইস্ট বেঙ্গলের ছেলে, কিন্তু আমি সবটা আমি এরকম উল্টো সাপোর্ট করি, কিন্তু তখন ইস্ট বেঙ্গল যারা এই দিকে দেশে তারা হচ্ছে এই ছেলে ভাবছি এখন সব কিন্তু খেলোয়াড় খেলার একজন ফুটবল প্রেমী, একজন ক্রীড়া প্রেমী হিসেবে এবং ক্রীড়া অংশগ্রহণকারী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য আমি ক্রীড়া বলুন, নাটকে বলুন, গানে বলুন, আবৃত্তিতে বলুন, যে সাবজেক্ট বলুন, উনি মন্ত্রী হয়ে প্রথম আমার তখন আগ্রহ করা থাকে। আচ্ছা, এই যে ক্রীড়া থেকে সেখান থেকে কি উনি ইডেনের নির্বাচনে মাথা ঘামালেন? এটা সুভাষদার সাথে একবার খুব জড়িয়ে পড়েছে। ক্রিকেট খেলার নেশা থেকে কিছু বন্ধু বান্ধব ওনাকে জড়িয়ে ফেলেছিল আর কি। চাইছিলেন যে এ আসুক, চেয়েছিল ডালমিয়ার প্রতি একটা রাগ কোনোভাবে কোনো মহল থেকে ওনার কাছে বলেছিল, পরে বসে বলেছিলেন যে না এটা উনি নিজে এটা উপলব্ধি করেছেন। সুভাষ চক্রবর্তী রাগ হয়নি? সুভাষ চক্রবর্তী রাগের কথা, এগুলি এক একজনের একটা চিন্তা ফারাক থাকে, এগুলিকে রাগ বিরাগের কথা না। হচ্ছে সুভাষ চক্রবর্তী এক ধরনের আন্দোলনের নেতা, একই লক্ষ্যে আছেন, তার সবাইকে নিয়ে হই হই করে চলা, এটা বুদ্ধদা আবার আরেকটা ব্যাপার হচ্ছে। সুতরাং কিন্তু দুজনে একই জায়গায় মেন করে, একই লক্ষ্যে একই আদর্শে। এমনি যাদের অংশকে জড়ো করছেন সবাই হচ্ছে আমাদের সমাজবাদ, লেনিনবাদ, বৈজ্ঞানিক সমন্বয়ের মতবাদের পক্ষে একজন জড়ো হলো। আমাদের কোনো রাজনীতি নিয়ে বিচার করে লাভ নেই। সৌরভ গাঙ্গুলিকে যখন ও লর্ডসের চ্যাম্পিয়ন হলো, সেঞ্চুরি করলো, তারপরে আবার আমি অ্যাসেম্বলিতে প্রস্তাব তুললাম, সুভাষদা সাথে হাতে রূপে নিলেন তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। সেই সম্বর্ধনা যা রবীন্দ্র সদনে দিয়েছিল দুদুদের পক্ষে ছিল, দুদুদের পক্ষে কিন্তু না সৌরভ গাঙ্গুলিকে পেলি স্বীকার করে দেয়। সৌরভ গাঙ্গুলি যাই বলুন কখনো কখনো পড়ে যায় না। আপনার ইয়ে ছিল আলিমুদ্দিনে ওদিন এয়ারপোর্টে যখন নামে দেখুন আমার ব্যক্তিগত প্রচুর কথা হতো, আমার সাথে প্রচুর ইন্টারেস্ট ছিল। ও আমি তো বললাম তো, আমি ও সৌরভ গাঙ্গুলির বাবা যখন মারা যায় সেখানে আমি থাকা, আমি তো ওর বাড়ি থেকে সবসময় যোগাযোগ থাকতাম। আমার অশোক ভট্টাচার্যের সাথে যোগাযোগ ছিল, আমাদের সাথে যোগাযোগ। বাইকটা দেখেছেন কি জানে, ওগুলো আমি ঘুরছিলাম কিন্তু পুলিশ আমাকে সেটা পালন করতে আমার করেছে, সেটা আমার সাথে কথা হয়েছে, অশোক ভট্টাচার্যের সাথে কথা হয়েছে, ওনার আমাকে করেছে, পরে যোগাযোগ করে সেটা ঠিক আছে। কিন্তু আমি আপনাকে বলছি খেলাধুলার জগৎ বলুন, সংস্কৃতির জগৎ বলুন, সমাজের যেখানে মানুষ আছে প্রতিটি ইস্যুতে তিনি কিন্তু সব ক্ষেত্রে সুভাষদা সব জায়গায় চলে তুমি সব জায়গায় ওনার কিছু এই ক্ষেত্রে ওনার এখানে একটু কোনটা জায়গায় যাবো এটা সিদ্ধান্ত নেই। অনেক জায়গায় আমরা যেতাম, ওই ক্ষেত্রে নিমন্ত্রণ কিন্তু ভালো ভাবতেন, কিন্তু সব জায়গায় যাওয়া, কারণ ওনার টাইম পারমিট করে, ওনার কথা রুটিন ছিল। এতে কোনো এই রুটিন নিয়মানুবর্তী টাকা, সময়ানুবর্তী টাকা, এই বুদ্ধদের পক্ষে টাকা বিরল ব্যাপার। জ্যোতিবাবু যেমন বুদ্ধদেব একবারে ঘড়ি ধরে টাইম ধরে বাড়ি থেকে বেরোতেন, আলিপুরের চিড়ে আসতেন, রাইটার্সে যেতেন, আবার টাইম ধরে বাড়িতে খেতে আসতেন, আবার টাইম ধরে এইগুলি একটা শিল্পার ব্যাপার। আসতেন যখন মন্ত্রিত্ব নিয়ে হেরে গেলেন, তারপর আলিপুরের চিড়ে আসতেন, তারপরে পর্যন্ত থাকবেন, পড়তেন, সব ডকুমেন্ট দেখতেন। এত ফাস্ট রিডার, এত দ্রুত পাঠক হাওয়াই আনছে, এত দ্রুত পাঠক বলে আপনি এত দিলেন এই প্লেনটা এত দ্রুত এই জ্ঞান, এই বৌদ্ধিক জ্ঞানটা চিকিৎসায় সব রয়েছে। তার সাথে আমরা বলি কনসেন্ট্রেশন অফ মাইন্ড, সমস্ত কিছুকে সঁপে দেওয়া। এই সঁপে দেওয়ার থেকে কিন্তু এটা হলো। আর একটা ছিল পারিবারিক একটা ঐতিহ্য আছে শিক্ষার ক্ষেত্রে, আর সংস্কৃতির ক্ষেত্রে পরিবার। আর একটা আছে
আর হচ্ছে তিনি পারিপার্শ্বিকতা এবং নিজের অধ্যবসায়, এই নিজের অধ্যবসায় এইটার মধ্য থেকেই বুদ্ধ বাচ্চা এই এই 11 সাল থেকে 2024 13টা বছর ওনার মনে যন্ত্রণা নিয়ে, একটা হচ্ছে অসুখের যন্ত্রণা, আর একটা হচ্ছে ওনার স্বপ্ন পূরণ না হওয়ার যন্ত্রণা। এই দুই যন্ত্রণা নিয়ে চলেছেন, কিন্তু আলটিমেটলি সবসময় চিন্তা করতে আলটিমেটলি হবে আমরা আবার মানুষ মানুষের কথা বলি, এটা ছিল ওনার জায়গা। যার জন্য উনি, এই যে আমি আপনাকে বলছিলাম কবিতা, যে উনি পারেন যে এই আন্তর্জাতিক বললেন, উনি হচ্ছেন তখন ভিয়েতনাম মুক্ত হল, উত্তর ভিয়েতনাম প্রথম 45 সালে, তারপরে 25 সালের 23শে এপ্রিল দক্ষিণ ভিয়েতনাম মুক্ত হল। এইখানে ঢোকার আগে আমার আর একটা প্রশ্ন আসবে, বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, জাস্ট মীরাদি সর্বতভাবে ওনার পাশে তার ছিল, মানে উনি যা করেছেন। তবু আমরা তো জানি না, আপনারা যদি জানানোর জন্য যে কিভাবে উনি পাশে থেকেছেন এবং প্রতি পদে পদে ওনাকে, এখন একটা সবসময় বলে না, এই একটা সবসময় যে কোনো মানুষেরই একটা সাপোর্ট, ওনার পরিবার একটা তার বুদ্ধি জ্ঞান বিস্তারে রাজনীতি ব্যবসার ক্ষেত্রে একটা বড় ভূমিকা, কিন্তু পরবর্তীকালে উনি যখন ইয়ে করলেন, মীরাদির সাথে আলাপ করলেন কলেজে কলেজে পরে, সেই জায়গায় আমি যাচ্ছি না, কিন্তু হরেন্দ্র রায় চৌধুরীর পরিবারের বিশাল জায়গা যাচ্ছে, সেখান থেকে উনি একটা কাজ করতে পরিচয় হয়েছে, হলো সে বিয়ের সমস্ত ব্যবস্থাপনা আমি ছিলাম, আপনি করেছেন না? আমি এই ব্যবস্থাপনা আমাকে বিয়ের ব্যবস্থাপনা, কিন্তু আমি যখন এখন কোনো নিয়ম কানুন মানেনি, উনি তারা ঠিক করলেন চৈত্র মাসেই বিয়ে করবেন, চৈত্র মাসেই বিয়ে করবেন। আমি কি ভুলেই যাচ্ছি? এগুলো এই দুটো বাচ্চা নিজে বললাম না, এর নাম বন্ধু বললেন, আমরা বললাম, আমি বললাম আপনি কি করে যাবেন এইসব বিয়ে? বলে আরে কিছু নেই, আর কিনে দিতে হবে, চলো শিয়ালদা থেকে। আমি গেলাম দোকানে, আমার শিয়ালদা থাকতাম, আমি বললাম তো এটা করতে যাবো, আমার কি আছে না, একটু আমি একটা ভালো ধুতি, ভালো শার্ট করে যান, এই করে আপনি গিয়েছিলেন না, আমরা বিয়ে পরে তার সমস্ত তখন আমি থেকে চলে। এইবার আপনি এই যে বিনাদি উনি এলেন, ওনার চাকরি করতে, এই চাকরিটি দিতে পারেন পরে চাকরি করতে, তারপরে সংসার দিতে, এই ছোট ছোট জায়গায় আগে উনি থাকতেন, বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন জায়গাটা থাকতেন, টেম্পারেচার থাকতেন, ছেড়ে এসে উনি খুব কষ্ট করে ভাবলে আমার যাক মজা হয়নি। উনি সিগারেট, আমরা রাত্রিবেলা আসছেন মিটিং করে, এসে যাবেন একটা জায়গায়, সিগারেট কিনতে অসুবিধা হবে, আমায় বললো এই সিগারেটের দোকান বন্ধ গেলেন, দিয়ে ওর উপরে দিয়েছিল। ওনার একটা অভ্যাস ছিল, সিগারেট মানে স্নান করতে হবে, নাহলে খাবেন, স্নান করতে হলে একটা সিগারেট খায়, এই বাথরুমে যাবেন, এইসব মানে সিগারেট নেই। কিন্তু তুমি পরে আমাকে একবার তিনি বলছিলেন, বুঝলেন সিগারেটটা তো দিলেন না, তারপরে আমার কি করতে হচ্ছে, আমার অ্যাস্ট্রে থেকে যে রেমনেন্টটা ছিল, ভগ্নাংশটা ছিল, ওইটা ছড়িয়ে তারপর আমাকে যেতে হবে। এই ছোট বাড়িতে এতটাই সিগারেট পছন্দ করছে, সিগারেট পছন্দ করতেন, কিন্তু কষ্টটা কিভাবে করতে হয়েছে এটা পছন্দের একটা ব্যাপার, এটা প্রাপ্তি না, প্রত্যাশা এবং প্রাপ্তি গ্যাপের মধ্যে উনি আমাদের পরে লিখেছিলেন, প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে পূরণ করতে হবে। এই প্রত্যাশা এখন বুঝেছিলাম, উনি চান সিগারেট কিন্তু নেই, কিন্তু বলে বললো ওই বললাম ছেদ দিতে হবে, উনি সেই যে নতুন এই রাতে আন্ডারগ্রাউন্ডে আছে, আবার
পুলিশ ধরে ফেলল সব। তখন তিনি ওখান থেকে সিগারেটের ভগ্নাংশটাকে এইটুকু ছিল ওইটা টেনে তারপরে তৃপ্তি পরিতৃপ্তি হল। তারপর এই যে মানুষ তার লক্ষ্যকে অর্জন করার প্রয়াসী, এটা হচ্ছে ঠান্ডা প্রতিটা ইস্যু আর যা কিছু তার সে চেষ্টা করছে। সে আপনার এই যে কবিতা বলুন, গান বলুন, সব এগুলিতে সব কিছুতেই হচ্ছে ওনার ভাবনা, নিজের নিজস্বতা কিছু। অন্যগুলিকে এখন মাইক্রোবস্কি থেকে শুরু করে সব করেছে। তখন বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, না ওই না, তখন আমি যখন বললাম সেটা বিয়ের সময়, এটা বিয়ের আগে। তখন তো বললাম ৭৭ পুরে বিয়ে করেছে, আর ওই পিরিয়ড হচ্ছে ৭৭-এর আগে আমি যেটা বলি। বিয়ের পর তো প্রতিটি ঘটনায় হচ্ছে মীরা বচ্চন তার পাশে তাকে অসুস্থ এই ১৩ বছর কি বলবো ১৯ করতে হয় মীরা বচ্চনকে, তার সন্তান সুচেতনিত, তারা দুজন যেভাবে তার পাশে দাঁড়িয়েছে সেটা একটা বিশাল। এই তো নিজে নিজের মানে নিজে এতটা বছর খেয়াল লাগে না, এতটা বছর ধরে থাকাটা হচ্ছে ওরা কিন্তু বুঝিয়ে দিয়েছে যে একটা পরিবার যদি তারা কতটা যদি পূজা করা ঠিক থাকে, কত অসাধ্যকে সাধন করা যায়, অসম্ভবকে সম্ভব করা যায়, অজানাকে জানা যায়, কত অচেনাকে চেনা যায়। এটা বুদ্ধদেব বচ্চন তার পরিবার এটা মাও পাশে থাকতেন, খুব স্নেহপ্রায়ণ ছিল, প্রধান ছিল, ছেলের প্রতি গাঢ় বিশ্বাস ছিল, বাচ্চু করে সবসময় কিন্তু আস্থা ছিল বলতে ও পারবে, চিন্তা করো মা দেখেন না ওরাও ঠিক হয়ে যাবে। মাও সবসময় তার প্রত্যয়ী ছিলেন, ছেলেকে উৎসাহিত করেছেন। মীরা বৌদি এই সমস্ত সময়টা বিয়ের পর থেকে এই সময়টা সব দায়িত্ব। আমি ভয় পেতাম কলেরা, প্লেগ, বসন্ত, ভয় পেতাম মাস্টার মশাই, ট্রামের তার ছিঁড়ে যাওয়া, ভয় ছিল সমুদ্রের অন্তহীন জল, অমাবস্যার কালো। এইসব ভয় গোপন রেখে বড় হয়ে উঠেছি। পারিবারিক সম্পত্তি ভাগ, উচ্ছেদের নোটিশ, নর্দমা, পরীক্ষার ফল, কান মলার মতো। এ পাড়ায় ও পাড়ায় অশ্লীল ঝগড়া, মারামারি, কর্পোরেশনের ময়লা গাড়ি, মাতাল, মরা বেড়াল, দুর্বল শরীর, অকেজো মন, ওরা তাল গাছ। একদিন এইসব কিছু ডিঙিয়ে আমি পৌঁছেছিলাম চিতপুর, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। রবীন্দ্রনাথ, তুমি রবীন্দ্রনাথ, আমারে তুমি অশেষ। অসংখ্য ধন্যবাদ। আমরা এখানেই শেষ করব। আমরা একদম শেষের মুখে আমি এটা আগে পাঠ করব। আমরা একদম শেষের মুখে এসে পৌঁছেছি। বুদ্ধদেব ভট্টাচার্যের নানা কথা শুনলাম। বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত জীবন, তার খাওয়া দাওয়া, তার ভালোবাসা, খেলা, রাজনৈতিক জীবন, পুরোটাই যদিও রাজনীতির জীবন, সেখানে তার সতীর্থ রবীন্দ্রদেব। আমরা বহু কথা জানলাম। আমরা একদম শেষ করব, শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। বুদ্ধবাবুর একটা কবিতা লেখা, রবীন্দ্রনাথকে নিয়ে কবিতা লেখা, সেই কবিতা পাঠ করবেন রবীন্দ্রদেব। রবীন্দ্রনাথ, আপনাকে রাহিবাংলাতে এতটা সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকেও ধন্যবাদ। আপনি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এসে এতটা সময় দিয়ে আমার কথা বলবার সুযোগ করে দিয়েছেন, এর জন্য রাহিবাংলা।